সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীতে। সাথে আছি আমি মুস্তফা খন্দকার। হাসিনার ফ্যাসিস্ট রেজিমের দুঃশাসনকে পেছনে ফেলে ফের গণতান্ত্রিক বাংলাদেশের শুভযাত্রা হচ্ছে কাল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তারেক রহমানের নেতৃত্বে গঠিত হচ্ছে নতুন সরকার। প্রায় দেড় যুগ পর দেশের মানুষ পেতে যাচ্ছে জনগণের সরকার। এই সরকারের উপর জনপ্রত্যাশাটা থাকবে অনেক অনেক বেশি। পাশাপাশি সরকারকে বেশ কিছু চ্যালেঞ্জ হাতে নিয়ে যাত্রাটা শুরু করতে হচ্ছে। একাধিকবার সরকার পরিচালনায় অভিজ্ঞ দলটি সাফল্যের সঙ্গে এসব চ্যালেঞ্জ মোকাবিলা করে এগিয়ে যাবে, এমনটাই প্রত্যাশা জনমানুষের। এসব বিষয় নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় নতুন সরকার এবং জনপ্রত্যাশা। আলোচনার জন্য স্টুডিওতে আছেন আমাদের সাথে সাইদ আবদুল্লাহ, ফ্রিল্যান্স সাংবাদিক, মনো অ্যাক্টিভিস্ট এবং এনসিপির যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি এনসিপি যুগ্ম সদস্য সচিব সাইফ মুস্তাফিজ, এসএম সাইফ মুস্তাফিজ। আপনার দুজনকে স্বাগত আমাদের আজকের আলোচনায়। দর্শক, আপনারা এই আলোচনায় অংশ নিতে পারেন। এজন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে। এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে জানিয়ে দেব আজকের শিরোনাম। ইতিহাসে প্রথমবার সংসদ ভবনের শপথ নেবে নতুন মন্ত্রিসভা। ভেতরে নেবেন এমপিরা। সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে ধোঁয়াশা। দেশের স্বার্থে সবাইকে নিয়ে কাজ করার অঙ্গীকার তারেক রহমানের। ইসলামী আন্দোলনের আমিরের সঙ্গে সাক্ষাৎ। ছেড়ে দেওয়া বগুড়া 6 আসন শূন্য ঘোষণা। সংসদে দায়িত্বশীল থাকবে জামাত। জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে রাখবে ভূমিকা। সনদে সই করল এনসিপি। পার্লামেন্টে বাস্তবায়নের আশা। সুষ্ঠু নির্বাচনে ভোটাধিকার ফিরে পেয়েছে মানুষ। বিদায়ী ভাষণে প্রধান উপদেষ্টা। জুলাই সনদ বাস্তবায়ন হলে চিরতরে বন্ধ হবে ফ্যাসিবাদ ফেরার পথ। এবং সুশাসন ও নাগরিক সেবার প্রতিশ্রুতি বাস্তবায়নে মন্ত্রিসভায় দক্ষ ও যোগ্যদের দেখতে চান বিশ্লেষকরা। তরুণ ও মেধাবীদের মূল্যায়নের পরামর্শ। সাইফ মুস্তাফিজ, আমি আপনাকে দিয়ে শুরু করতে চাই। কালকে তো নতুন এমপিরা এবং নতুন সরকার শপথ নিচ্ছে। এই সরকারের কাছে, এই পার্লামেন্টের কাছে আপনার প্রত্যাশাটা কি? ধন্যবাদ আপনাকে। আমার সমালোচক এবং টিভির পর্দায় যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। অনেক দিন পর আসলে টকশোতে আসা। দেখেন, একটা নতুন বাংলাদেশের সম্ভাবনা বা স্বপ্ন আমরা সবাই মিলে দেখছি, এবং সেই জায়গা থেকে যে একটা গণতান্ত্রিক উত্তরণের একটা জায়গা, এটা নিয়ে কিছুটা ধোঁয়াশা বা কিছুটা বিতর্ক থাকলেও সার্বিকভাবে আসলে আমরা আগামীকালকে শপথ গ্রহণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নতুন একটা মন্ত্রিসভা বা নতুন সংসদ সদস্যদের পেতে যাচ্ছি। তো আমি আশা করব যে আমাদের যে জুলাইয়ের আকাঙ্ক্ষা, যে জুলাইয়ের স্পিরিট, সেটাকে ধারণ করে নতুন মন্ত্রিসভায় যারা থাকবেন, যারা এমপিরা যারা আছেন, তারা তাদের সাংসদীয় দায়িত্ব পালন করবেন, এবং আর যেন বাংলাদেশে নতুন করে দুর্নীতি, চাঁদাবাজি বা যে সমস্যাগুলো আমাদের ফেস করতে হচ্ছে নিত্যদিনের, সেগুলো যেন না করতে হয়, সেই জন্য তারা যেন সক্রিয় ভূমিকা রাখে এবং সুন্দর একটা বাংলাদেশ আমরা দেখতে চাই। আবার নতুন করে যেন আমাদের রাজপথে নেমে ফ্যাসিবাদ বিরোধী কোনো আন্দোলন যেন না করতে হয়। ধন্যবাদ। সাইদ আবদুল্লাহ, আপনার কাছে কি মনে হয় এই সরকারের, মানে তারেক রহমানের নেতৃত্বে যে নতুন যে একটা সরকার যাত্রা শুরু করবে কাল, এই সরকারের কি কি চ্যালেঞ্জ ফেস করতে হবে প্রথম দিকে? ধন্যবাদ মুস্তফা ভাই আপনাকে, সময় টিভির দর্শক, সম্মানিত সমালোচক যিনি আছেন এবং যারা দেখছেন। অনেক 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 বছর পরে বাংলাদেশে অবশেষে একটা ভোট হয়েছে, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়েছে, এবং তারপরে জনগণের ভোটে নির্বাচিত মানুষটা যারা এসেছেন এবং তাদের মধ্য থেকে সরকারটা গঠিত হতে যাচ্ছে। এই যে আমি প্রত্যেকটা কথা আলাদা আলাদা করে একটু বলার চেষ্টা করলাম, এর মিনিংটা হলো সরকার এতদিনও বাংলাদেশে ছিল, হাসিনার সরকারও সরকার ছিল, ইন্টারিম গভর্নমেন্টও গভর্নমেন্ট ছিল। এখন জনগণ যাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছে তারা যখন যাচ্ছে, তার মানে হইল জনগণের কাছে তারা সবসময় অ্যাকাউন্টেবল থাকবে। মানে যে এলাকায় মানুষজন ভোট দিয়ে পাঠিয়ে দিয়েছে, অনেক প্রমিস এসেছে, বস্তার পর বস্তা প্রমিস করে দিয়ে এসেছে, এইটা করব, অমুক করব, তমক করব, এইটা সুশাসন দিব, দুর্নীতি কমাবো, অমুক করব, তমক করব। এখন মানুষ কিন্তু প্রত্যেকটা জায়গায় পরখ করে করে দেখবে যে ইয়েস, আমি ভোট দিয়েছিলাম এই কারণে এবং আমি এটা দেখতে চাই। অর্থাৎ সরকারের কাছে একদম প্রারম্ভিক যে চ্যালেঞ্জটা আসবে, মানুষের প্রত্যাশা আকাশসম প্রত্যাশা আছে। প্রত্যাশা আকাশসম শ্রীরচনী ইন্টারিম গভর্নমেন্ট অনেক জায়গায়
ভালো কাজ করেছে, এটা স্বীকার করতেই হবে। আবার অনেক জায়গাতে আশানুরূপ পারফরমেন্স দেখাইতে পারে নাই, মানুষের প্রত্যাশার সাথে তাল মেলাতে পারে নাই। সো মানুষের প্রত্যাশার সাথে তাল মেলানোর জন্য আপনি যাই করেন না কেন, আপনার ইন্টেনশনটা যাতে জনগণের কাছে মনে হয় যে এটা সহি ইন্টেনশন আছে। দেখেন, চলার পথে কিছু টুকটাক ভুল হয়, মানুষ এটা মাফ করে দিতে পারে, কিন্তু আপনার ইন্টেনশনটাই যদি থাকে বাজে একটা ইন্টেনশন, এই জিনিসটা মানুষ মাফ করে না। এই কারণে সরকারের যেটা সবার আগে করতে হবে, পাবলিক ট্রাস্ট বিল্ড করতে হবে। মানুষ যাতে এসেনশিয়ালি বিলিভ করতে পারে যে না, যে সরকারটা আছে অন্তত আমাদের কথা ভাবে। কিছু জায়গায় ভুল ত্রুটি হইতে পারে, এটা গুরুত্বপূর্ণ। 2 নম্বর ব্যাপারটা হলো, দেশের ভেতরে বেকারত্বের সমস্যা প্রচুর পরিমাণ আছে, তরুণদের ভেতরে ফ্রাস্ট্রেশন প্রচুর পরিমাণে বেড়েছে। দেখেন, জুলাই গণ অভ্যুত্থান শুরুটা কিন্তু অনেক বছর পঞ্জীবিত ক্ষোভ তো আছেই অবভিয়াসলি, কিন্তু একেবারে মানে স্পার্কটা হয়েছিল এই কর্মসংস্থান রিলেটেড ইস্যুই। তো ওই কারণে তো কোটা সংস্কারের আন্দোলনটা জমে উঠেছিল। এই জন্য তরুণদের বেকারত্ব কিভাবে দূর করা যায় এই কাজটা মাথায় রাখতে হবে, যত পলিসি নেন যাই করেন না কেন, যাতে করে দেশে কর্মসংস্থানের ব্যবস্থাটা হয়। আর আরেকটা ব্যাপার, দেশের ভেতরের মানুষ যাতে ফিল করে যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ঠিকঠাক আছে এবং অগাধ দুর্নীতি নাই, যাচ্ছে তাই করা যাচ্ছে না। ধরেন কারোর সাথে আমার মতের মিলটা মিলল না, তাকে আপনি তুলে নিয়ে যাবেন না, তাকে আপনি গুম করবেন না, মানে ফ্রিডম অফ প্রেসটা থাকবে। মানে গুড গভর্নেন্স যাকে বলে, গুড গভর্নেন্স একেবারে ম্যান্ডেটরি। তাদের ইন্টেনশনটা সহি হয়ে যাবে, ইন্টেনশন যদি ঠিক না থাকে তাহলে খুব বিপদে পড়বে পরতে পরতে। আর আরেকটা ব্যাপার আমি দেখি, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা খুবই দোদুল্যমান অবস্থা আছে, এইটাকে একদম স্ট্রিক্ট ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের ভিতরে নিয়ে আসতে হবে। এই তিনটা যদি ঠিক না করা যায়, তাহলে যেটা সংকটটা হবে, এই ভস্করটা সারাতে সারাতে অনেক দিন পার হয়ে যাবে। এবং সরকারের সামনে কিন্তু কয়েকটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে। লেটসে আসার পরে রোজাটা শুরু হচ্ছে, তারপরে দেখবেন 1 মাস পরে ঈদ, এবং 3 মাসের ভেতরে কিন্তু বাজেট প্রস্তুত করে ফেলতে হবে, জুনের ভেতরেই নিয়ে আসতে হবে, জুলাইয়ের 1 তারিখ থেকে নতুন অর্থবছর শুরু হয়ে যায়। সো এই যে এই টাইপ সংকটটা আছে, বাংলাদেশের অর্থনৈতিক যে আপগ্রেডেশনটা হবে কিনা, এইটা নিয়ে অনেকগুলো ইস্যু আছে। সামনে ধরেন যে গঙ্গার পানি বন্টন চুক্তির নতুন নবায়ন করা শুরু হবে, এমনকি বিশ্ব মোড়লদের বিভিন্ন প্লেয়াররা কিন্তু আচ্ছা, বিভিন্ন আমি এই জায়গায় প্রসঙ্গে active আছে। পরে আসবো। জি, জি। আমি একটু সাইফ মুস্তাফিজের কাছে যাই। সেটা হচ্ছে, আপনি তো একটা রাজনৈতিক দলের মানে শীর্ষ নেতা, আপনার দল নির্বাচনে পার্টিসিপেট করছিল। অ্যাজ এ রাজনৈতিক নেতা হিসেবে আপনার কাছে এই সরকারের কাছে কি চ্যালেঞ্জ মনে হয়? যে এই সরকারের নতুন সরকারের সামনে কি চ্যালেঞ্জ আসতে পারে? তো আমার সমালোচক তো অনেকগুলো বিষয় উল্লেখ করলেন। এখন আমাদের যে অর্থনীতির যেই পরিস্থিতি, পাশাপাশি আমাদের আইন শৃঙ্খলা থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টরেই আসলে উপর দিয়ে ধরেন যে কোনো রকমে একটা জোড়াতালি দিয়ে রাখা হয়েছে, কিন্তু ভেতরে ভেতরে প্রত্যেকটা সেক্টরই আসলে অবস্থা বেশ করুণ। তো সেই জায়গাগুলো পুনরায় একটা স্বাভাবিক প্রক্রিয়াতে আনা এবং ডক্টর ইউনূস স্যার যে প্রক্রিয়া কাজ করেছেন তাকে অনেক ক্ষেত্রেই আসলে আমাদের অ্যাপ্রিসিয়েট করতেই হবে। তো সেটাকেই কন্টিনিউশনে নিয়ে আসলে প্রত্যেকটা সেকশনে যদি কাজ করা যায়, সেটাই মূলত চাওয়ার জায়গা থাকবে। আচ্ছা, জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে অনেকের অনেক রকমের বক্তব্য আছে। কালকে 3টা শপথের কথা আমরা জানি। একটা হলো এমপিদের শপথ, সংস্কার পরিষদ নামে আর একটা এমপিদের আবারও শপথ, এবং তারপরে মন্ত্রী পরিষদের শপথ। কিন্তু সংস্কার পরিষদের যেটা শপথ, সেটা নিয়ে একটু ধোঁয়াশা তৈরি হয়েছে। সালাউদ্দিন সাহেব কয়েকটা উদাহরণ দিয়েছেন। এসের বিএনপির উনি যে কমিশনে ছিলেন, উনি সংবিধানের কয়েকটা ধারা উল্লেখ করে বলছে তৃতীয় তফসিলকে কে পাঠ করাবেন, কিভাবে নির্ধারিত হবে, এইগুলো নিয়ে উনি কিছু জটিলতার কথা বলেছেন। আপনার কাছে কি মনে হয় যে এটা তো এখন দেখেন, ওনার কাছে তো ধরেন জুলাই সনদটা একটা জটিল বিষয়, এবং ওনারা তো প্রথম থেকেই আসলে এটার বিপক্ষে ওনাদের অবস্থান ছিল। তো এখন বিপক্ষে ছিল কি? ডেফিনেটলি ছিল। খুব ওনারা ওই তারেক রহমান সাহেব যেদিন হ্যার কথা বললেন তার আগ পর্যন্ত তারা কঠিনভাবে নায়ের ক্যাম্পেইন করেছে, কিন্তু এবং আমি রুট লেভেলে আমার শীর্ষ নেতারা হয়তো করেনি, করছে হয়তো গ্রাস রুটে কেউ করতে পারে। আচ্ছা দেখেন, তারা কিভাবে আসলে প্রচারণা করেছে আপনারা বুঝবেন। এখন আমি যদি ধরেন বিএনপির কর্মী হই, আমি সালাউদ্দিন সাহেবের কথাবার্তা বুঝবো যে আসলে কি বলতে চাচ্ছেন, সপ্তাহের সামনে বলতে পারে না। কিন্তু শীর্ষ লিডার যেখানে বলে হার পক্ষে আপনারা ক্যাম্পেইন চালাবেন, বলছে একদম লাস্টের দিকে বলছে। প্রথম থেকে তো তার ফখরুল সাহেব তো প্রথম থেকে তারা বলেন এরকম, এবং তাদের শীর্ষস্থানীয় নেতারা বলেন, তৃণমূলের বলেন, এখানে এত যে না পড়লো, এটা কাদের না পড়ছে? এখানে বেশিরভাগ যারা বিএনপির ভোটার ছিল তারাই হচ্ছে এটা না দিয়েছে। তো
তো যাই হোক, ওইটা নিয়ে আমি এখন তর্কে যাব না। ব্যাপারটা হচ্ছে যে উনার কাছে সংবিধানের পরতে পরতে কি কি জটিলতা আছে এটা দিয়ে তিনি বিভিন্নভাবে আটকানোর চেষ্টা করেন, যেটা আমরা ঐক্যমত্য কমিশনেও দেখেছি। তো সেটা এখন ব্যাপার না, এখন যেটা সাংবিধানিকভাবে জুলাই সনদের বাস্তবায়নের যে রূপরেখা তৈরি হয়েছে এবং এটা জনরায়ই তো আসলে গণভোটের মাধ্যমে হ্যাঁই বাস্তবায়ন হবে, এবং এর সাথে কিন্তু সম্পর্কিত বর্তমানে যে নির্বাচন বা সামনের দিকের যে পার্লামেন্টারি যে কার্যক্রম চলবে, তো এটার সাথে কিন্তু অনেকভাবেই একসাথে কানেক্টেড। তো সেই জায়গায় আজকে আমাদের আহ্বায়ক এবং সদস্য সচিব আনুষ্ঠানিকভাবে এই জুলাই সনদে স্বাক্ষর করেছেন, কারণ আমাদের যে সংশয়ের জায়গা ছিল যে আইনি ভিত্তিটা আসলে হবে কিনা, তো সেই জায়গাটা তো এখন নিশ্চিত হয়েছে আলহামদুলিল্লাহ। এখন আগামীকালকে ওই তিনটা জায়গা থেকেই আসলে শপথ গ্রহণ করা হবে। তো এটা নিয়ে আমার মনে হয় না যে আর কোনো যদি কিন্তু আছে। সাইদ আব্দুল্লাহ, 2/3 মেজরিটি নিয়ে যেসব সরকার গঠিত হয় যেসব দেশে এবং বাংলাদেশেও, এই ব্রুট মেজরিটির অনেক সময় কুফল আমরা দেখতে পারি। তারা চাইলে যা খুশি সংসদে করতে পারে। তো নতুন সরকার সংবিধান যে এই টাইপ কোনো মানে ব্রুট মেজরিটির নেগেটিভ জিনিসগুলো ফেস করবে কিনা, রাইট? আমি যদি আপনাকে কারেক্টলি বুঝতে পারি, আমি যখন এই মুহূর্তে দাঁড়িয়ে কথা বলছি, আজকের দিনেও বাংলাদেশের সরকার প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, আগামীকাল শপথ নেয়ার পরবর্তী সময় থেকে তারেক রহমানের প্রধানমন্ত্রিত্ব এবং বিএনপির ক্ষমতাটা শুরু হবে। তার আগ পর্যন্ত আমি যদি ধরেন কোনো কাজ না দেখে আমি বলে গেলাম যে চমৎকার পারফরমেন্স করবে, সবকিছু করলো না, তাইলে তো আমার এই মুহূর্তের কথার সাথে এই মুহূর্তের কথাটা মিলবে না। সো আমি যখন কথাটা বলবো, আমি দুইটা অ্যাঙ্গেল থেকে কথা বলবো। একটা, যদি হয় তাইলে কি, আর যদি না হয় তাইলে কি। তাইলে বোধ হয় যে আলোচনাটা একটু মানে সত্যিকার অর্থে রিফ্লেকশনটা থাকবে আর কি। নাম্বার 1, 2/3 মেজরিটি নিয়ে কারো যদি ইন্টেনশন ভালো থাকে যে লেটস আমি জেনুইনলি গুড গভর্নেন্স নিশ্চিত করব, এবং সত্যিকার অর্থে যে মানুষগুলাকে যে জায়গায় বসানো দরকার, যারা সত্যিকার অর্থে দেশকে ধারণ করে, যে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, তারা যদি থাকে, অনেক জায়গায় অনেক কাজ অনেক ইজিলি করাটা সম্ভব। কারণ যেটা করতে চাচ্ছে দেখা যাবে যে অনেক জায়গায় ডিলে করতে হবে না, খুবই স্মুথলি কাজটা করে ফেলে দেওয়া সম্ভব হবে। এটা একটা ভালো জিনিস। কিন্তু আবার আর একটা ব্যাপার মাথায় রাখতে হবে, একটা মুদ্রার তো দুইটা পৃষ্ঠই থাকে। তাহলে ব্রুট মেজরিটি পাওয়ার পরে কেউ যদি মনে করে আরে আমরা তো পেয়েই গেছি, আমাদের আর দেখার মতো কেউ নাই, এখন আমরা যাচ্ছে তাই করতে পারবো, এইটা ভাবাটা হবে একেবারেই সুইসাইডাল একটা ব্যাপার। কেন আমি এই কথাটা বললাম, যে এই কাজটা হওয়ার পরে এই কনফিডেন্সটাকে নিয়ে মানুষ যদি মনে করে ঠিক আছে আমরা যা আছে তাই সংশোধন করব, আমাদের তৃণমূলকে নিয়ন্ত্রণ করার দরকার নাই, আমরা একটু হাটঘাট মাঠ দখল করে একটু চাঁদাবাজি করি, দেখি কি হয়, আমরা প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করেই ফেলি, দেখার মতো তো কেউ নাই। মাথায় রাখতে হবে যেটা, ব্রুট মেজরিটি হিসাব বাদ দেন, অ্যাবসলিউট মেজরিটি যদি থাকে, ইভেন ধরেন যে 100% মেজরিটিও যদি থাকে, তারপরে ধরেন 300টা আসনের ভেতরে 300টা আসনে যদি বিএনপি জিততে, এমন কিছু কিছু জিনিস আছে যে জায়গাগুলো নিয়ে গন্ডগোল পাকানো যাবে না। আবার বাংলাদেশে ধরেন যে জুলাই সনদ তো আছেই, এটার ইমপ্লিকেশন অবশ্যই, যেহেতু গণভোটে হাত জিতে গেছে এবং কিছু কিছু জায়গায় দরকার ছিল, সেই জায়গার ইমপ্লিমেন্টেশন অনেক জায়গায় তো জরুরি। অ্যাট দ্য সেম টাইম আপনি যদি 15 অ্যামেন্ডমেন্টের রায়টা যদি এবার খেয়াল করেন, ওই যে যেটা বাতিল হয়ে গেল, তারপরে এমন অনেক বেসিক কিছু জায়গা আছে যে জায়গাগুলা একটা দল 300টা আসনের ভেতরে 300টা আসন পেলেও চেঞ্জ করতে পারে না। তার কারণ কি, বেসিক কিছু জায়গা আছে যেটা গণভোটে যাইতেই হবে। গণভোটটা হাসান এসে তুলে দিয়েছিল, ওইগুলো আবার গণভোটের মাধ্যমে গণরায়টা নিয়েই আসতে হবে। সো ইচ্ছা করলেই অনেক কিছু করা যাবে না। আর আরেকটা যেটা ব্যাপার, আপনি যখন কোনো কিছু করছেন মাথায় রাখাটা দরকার যে আপনি যদি গণবিরোধী অবস্থান নেন, শেখ হাসিনার তো পালিয়ে যেতে হয়েছে, রাইট? সো ইন দ্যাট পার্টিকুলার পয়েন্ট আপনার সামনে গুড গভর্নেন্সের কোনো বিকল্প নাই, এবং সেটা নিশ্চিত করার জন্য আপনার 2/3 মেজরিটি, ব্রুট মেজরিটি যাতে কর্মীদের ভেতরে ভালো ভাইব দেয় যে যত বড় মেজরিটি জনগণ আমাকে দিয়েছে, তার মানে অত বড় দায়িত্বটাও আমার কাঁধে আছে, এইটাকে বরং একটা ভার হিসেবে চিন্তা করা উচিত। সাহেব মুস্তাফিজ, সেটা হচ্ছে যে রাজনৈতিক দল হিসেবে বিএনপিকে আপনারা কি ধরনের অ্যাটিটিউডে এই 5 বছর দেখবেন, এবং আপনারা একটা শ্যাডো গভর্নমেন্টে শোনা যাচ্ছে আপনাদের এলাইরা করার জামাত ইসলামের বক্তব্য এসেছে, আপনারা কি সেই সাথে থাকবেন কিনা, এবং আপনারা কিভাবে সংসদে ভূমিকা রাখবেন? না, আমরা তো ডেফিনেটলি চেষ্টা করব যে প্রত্যেককে যেন সহযোগিতা করা যায়, কারণ আসলে সব কিছুর বিরোধিতা মানে বিরোধিতা না। আমরা যে গুড গভর্নেন্সের কথা বলছি, এখানে সরকারি দল এবং বিরোধী দল উভয়কেই আসলে একে অপরকে সাহায্য করতে হবে। আদারওয়াইজ কিন্তু আপনি যেটা হ্যাঁ বলবেন আমি না বলবো, এটা আসলে বিরোধিতা হয় না। যেটা যুক্তিযুক্ত জায়গা আছে, পলিসি মেকিংয়ের জায়গাগুলো আছে, যদি আমাদের মনে হয় যে না, যে এই জন্য আমরা শ্যাডো গভর্নমেন্ট করছি,
সেখানে ধরেন যে প্রত্যেকটা মন্ত্রীর এগেনস্টে আমাদের মধ্যে থেকে হয়তো বা একজন করে মন্ত্রী আমরা সিলেক্ট করব এবং তার কার্যক্রমের জায়গা থেকে সে সমালোচনা করতে পারবে বা পজিটিভ কোনো দিক থাকলে সেটা সে আলোচনা করে তাকে বলতে পারবে। তো এটা আমার মনে হয় যে একটা একে অপরকে সাহায্য মনস্তাত্ত্বিক জায়গা এবং সেই গুড টেন্ডেন্সি থেকে এটা করা এবং এটা গণতান্ত্রিক জায়গা থেকে এটা আমাদের জন্য একটা হেল্পফুল কাজ হবে, কারণ আমরা নিজেরা তাহলে হচ্ছে যে অনেক কিছু নিয়ে অভিজ্ঞতা অর্জন করব এবং সামনের দিনে সরকার গঠন যদি আমরা করতে পারি সেক্ষেত্রে আমাদেরও সেই অভিজ্ঞতা কাজে লাগবে। কিন্তু এখন ইন্টেনশনের ব্যাপারটা ইম্পর্টেন্ট, মানে আমরা বিএনপির কাছে কি চাই বা বিএনপি কি করবে কিনা, এটা বিএনপির গত 17 বছরের ফ্যাসিস্ট আমল থেকে আই গেস তাদের শিক্ষা নেওয়ার উচিত। কারণ এখানে আমাদের চাওয়া না চাওয়ার থেকে আমার মনে হয় যে জনগণের চাওয়া বা পাওয়ার জায়গাটা এখানে মুখ্য বা গুরুত্বপূর্ণ বিষয়। তো তারা যদি ওইটাকে মেনটেন করে তাদের কার্যক্রম চালাতে পারে তাহলে তারা টিকে থাকবে, যদি না পারে তাহলে এটা বলা যায় না 1-2 বছরও টিকতে পারবে না, কারণ জনগণ এখন আর ওই মুখ বুজে সহ্য করার অবস্থাতে নেই। তবে তাদের যেই এই ট্রানজিশন সেক্ষেত্রে আমার কিছু সংশয়ের জায়গা আছে, কারণ তারা যেই ওয়েতে আসলে ইঞ্জিনিয়ারিং করে যেই 2/3 মেজরিটিতে ক্ষমতায় আসলো সেখানে আমার অবশ্যই এখানে একটা কথাবার্তার জায়গা থাকে। আমি যদি আমার নিজের সংসদীয় আসনের কথা বলি তো সেখানে আসলে দেখা গিয়েছে যে আমার যে সংসদীয় আসনের প্রথমত তিনি তো দ্বৈত নাগরিকের যে জায়গাটা ছিল, তারপরে প্রশাসন তাকে অনেক সাপোর্ট করেছে, ঠিক আছে ফাইন। তারপর আমরা ভোটের মাঠে আসি, তো ভোটের মাঠে আসার পরে তখন আমরা দেখতে পেলাম যে এখানে ব্যাপক কালো টাকার একটা ছড়াছড়ি, মানে ওভার 100 কোটি টাকার উপরে এখানে ছড়ানো হয়েছে। তো এরকম একটা অসম লড়াইয়ে আমাদের লড়তে হয়েছে এবং তাদের যখন কেউ 100 কোটি টাকা ইনভেস্ট করবে, আপনি 100 কোটি টাকা ইনভেস্ট করলেন, আপনি এটা তুলতে হবে না? তো গুড গভর্নেন্সের পার্ট হয়ে আপনি সেটাকে তুলবেন কীভাবে? আপনার নিশ্চয়ই টেন্ডারবাজি, চাঁদাবাজি, বালু খাওয়া এগুলো তো আপনার কন্টিনিউশনটা করতে হবে। তাদের শীর্ষ নেতা, তাদের চেয়ারম্যান, সর্বোচ্চ নেতা অলরেডি তো ঘোষণা করেছেন যে এই ধরনের হলে আমরা দরকারে। আপনার কি মনে হয় যে শুধুমাত্র একজন ব্যক্তিতে সব দেশ চলবে? আপনি কি এটা কি শেখ হাসিনার মতো করে ওই ওয়ান ম্যান আর্মির বাকিদেরকেও অ্যাটিটিউড তো চেঞ্জ হয়েছে। আমরা আজকে দেখছি যে কয়েকজন এমপি নির্বাচিত হয়ে বিএনপি নেতা কর্মী, ডেফিনেটলি সেটা পজিটিভ। আমি তো বললাম যে এই 17 বছরের জায়গা থেকে যদি তারা শিক্ষা নিতে পারে ডেফিনেটলি গুড। কিন্তু আপনি যদি বলেন যে তারেক রহমান একাই হচ্ছে সুপার হিরোর মতো করে সব বদলে দিবে, এটা আমি একদমই বিশ্বাস করি না। আমরা চাই যে সবাই মিলে বদলাবে। শেখ হাসিনার আমলেও হচ্ছে যে শেখ হাসিনাকে ওই রকম যে আপাই শেষ ভরসা, এরকম করে কাউকে কালটা আমাদের বানানো উচিত না। আমাদের প্রত্যেকের যার যার দায়িত্বটা ঠিকঠাক করে পালন করা উচিত। এখন আমি ভোটের মাঠে এত টাকা ছড়ালাম, তারপর প্রশাসনকে ইউজ করে মেকানিজম করলাম, ভয়ভীতি দেখায় 10-15% ভোট কাস্ট হতে দিলাম না। এইভাবে যখন শাহজাদপুর বা যে কোনো একটা আসনে কেউ এমপি পদপ্রার্থী হয়ে এমপি সিলেক্টেড হলো, তারপরে তার সামনের দিনটা কীরকম হয় সেটা আমরা অলরেডি বুঝতে পারছি। এখন ভবিষ্যতে তারা কি করতে পারে সেটা এখন দেখার বিষয়। আমরা তো আমাদের জায়গা থেকে শক্ত অবস্থান পালন করি। আমাদের হাতে প্রায় সময় শেষ। আমি তিন মিনিটে আপনার কাছে জানতে চাই, ভূ রাজনীতিতে এই সরকারকে কি ধরনের চ্যালেঞ্জ ফেস করতে, বিশেষ করে চায়না, ইন্ডিয়া, আমেরিকা এবং ভারতের সাথে সম্পর্কের উন্নয়ন হবে কিনা? দেখেন, ইন্টারিম গভর্নমেন্ট যতদিন ছিল ততদিন কিন্তু বিভিন্ন প্লেয়াররা চেষ্টা করেছে যে এই জায়গাটাকে কার দিকে কিভাবে একটু ঝুঁকিয়ে নেওয়া যায়। এটা আসলে বিশ্বের বাস্তবতাই, একেবারে নতুন কোনো ধারণা না। যখন এই ধরনের ট্রানজিশন কোনো ফেজ থাকে দেখা যাবে আমেরিকার স্বার্থ দেখবে, অবশ্যই পাশে ইন্ডিয়া আছে, ইন্ডিয়ার স্বার্থ দেখবে, চায়না ওদের বাণিজ্য ইস্যুগুলো নিয়ে ওরা খুবই কনসার্ন, ওদের গভর্নমেন্ট কে আছে না নাই এগুলা নিয়ে কিন্তু চায়নার খুব একটা মাথা ব্যথা সব জায়গাতে থাকে না, কিছু কিছু জায়গায় হয়তো বা থাকে। ওদের চিন্তাটা হইলো কোন গভর্নমেন্ট আসবে তারা ব্যবসাটা করতে পারবে কিনা। অ্যাপার্ট ফ্রম অল দিস, বাংলাদেশের কিছু প্লেয়ার মনে হচ্ছিল যে এন্টার করার চেষ্টা করছে। টার্কির কথা যদি আমরা বলি, তারাও বিভিন্ন জায়গায় হয়তো বা সুযোগ নেওয়া বা না নেওয়ার মতো একটা ভূমিকায় চলে যাচ্ছিল। সো সামনের দিনে আমাদের কাছে মনে হয় ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি বাস্তবায়নের জায়গা থেকে আমেরিকার একটা কনসার্নের জায়গাটা থাকবে। ওই সাইডে আবার মিয়ানমারের ক্রমবর্ধমান যে রাজনৈতিক সংকট, যেটা এইটার সাথে চীনের আবার ডিরেক্ট সম্পর্কটা আছে। সো আমার কাছে জাস্ট মনে হয় যে আমরা ব্যালেন্সিংয়ের রাজনীতিটাই করাটা জরুরি। তা না হলে যেটা হবে, আমরা কিন্তু ভূ রাজনৈতিক যারা গ্লোবাল প্লেয়ার আছে তাদের ব্যাটেল গ্রাউন্ড হয়ে যাওয়াটা আমরা অ্যাফোর্ড করতে পারবো না। আবার একই সাথে ধরেন যে ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের জায়গাটা কি, অবশ্যই সেটা ন্যায্যতার ভিত্তিতে, সমতার ভিত্তিতে, যে আমরা কারো তোষামদি না, কারো দালালি না, বরং হ্যাঁ মিউচুয়াল সম্পর্ক থাকবে, ব্যবসা বাণিজ্য থাকবে, সেটা অবশ্যই রেসপেক্টের সাথে, যাতে ফেলানির মতো লাশ আর না পড়ে, যাতে আমাদের গঙ্গার পানি আমরা পাই, মানে গঙ্গার পানি বন্টন চুক্তি যেটা আসে সেই জায়গায় যাতে পানিটা পাই, নদীর পানির হিস্সা পাই, বাণিজ্য সম্পর্কগুলো যাতে স্মুথ ট্রানজিশনের দিকে যায়, এবং সবার সাথে একটা সম্পর্ক রাখতে হবে বিশ্বেরও।
কিন্তু সেটা যাতে আমাদের জাতীয়তার বাদের মর্যাদাটাকে কোনো অবস্থাতেই ক্ষুণ্ণ না করে, এবং এটা একটা চ্যালেঞ্জের মুখোমুখি পড়তে হবে। এই কারণে কোনো ৯/৬ করা বা খামখেয়ালি কোনো পদক্ষেপ নেওয়ার কোনো জায়গা নেই। আমাদের কাছে মনে হয় খুব সুচিন্তিতভাবে এই কাজটা করতে হবে। সাইফ মুস্তাফিজ, সেটা হচ্ছে যে একটা বলে গোদের উপর বিষ ফোড়া। আমরা হাসিনাকে আমাদের প্রতিনিধি ইন্ডিয়ায় রেখে ইন্ডিয়া সেই দেশের সাথে সম্পর্কে উন্নয়ন কতখানি সম্ভব, এটা কি কোনো অন্তরা হিসেবে কাজ করবে কিনা? এটা তো একটু ডিফিকাল্ট। মানে আমাদের যে মানুষ এত হত্যা করলো, মানে এখন একজন খুনির আসামিকে যদি এখন মোদি আশ্রয় দিয়ে তাদের সাথে সম্পর্কটা কন্টিনিউ করাটা একটু টাফ, কিন্তু তারপরেও ভূ রাজনৈতিক জায়গা থেকে আপনার আশেপাশে সব দেশের সাথে একটা সম্পর্ক অবশ্যই রাখতে হবে। তো সেই জায়গা থেকে এখন দেখার বিষয় যে আমাদের তারেক রহমান সাহেব বা তার যে সরকার গঠন যাদের নিয়ে করছে, তারা পররাষ্ট্রনীতিটা কীভাবে চালায়। তারা কি আসলেই আওয়ামী লীগের মতো নতজানু পররাষ্ট্রনীতিটা ফলো করবে, নাকি আসলে আমাদের যেন আর কোনো ফেলানি না পড়ে বা আমাদের নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আসলে রক্ষা করে সেই জায়গাটা নিশ্চিত হবে। তো আমি এক্সপেক্ট করব যে তারা যেন এটা করে, এবং তারা যেন দ্রুত মানে যত সম্পর্কের আগেই প্রেশারটা দিয়ে আসলে হাসিনাকে দেশে এনে তাকে ফাঁসির রায়টা যেন কার্যকর করে। সেটা কি প্রেশার দিলেই হবে? ইন্ডিয়া যদি নিজে আন্তরিক না হয়, কারণ এক্সট্রাডিশন চুক্তি তো আছেই, চাইলেই আইনগতভাবে তো বাধা নেই, কিন্তু তারপরেও তো সেটাই তো এটা দেখার বিষয় এখন তারেক রহমান সাহেব এবং তার গভর্নমেন্ট আসলে এটা কিভাবে ডিল করে। তারা যদি এখন হ্যার সাথে হ্যাঁ মিলায় আগের মতো করে তাদেরকে নতজনভাবে ফলো করার চেষ্টা করে, তাহলে তো এটা কখনোই পসিবল হবে না। কিন্তু তারা যদি আসলে স্ট্রেট ফরওয়ার্ড খুব স্মার্টলি ডিল করতে পারে এবং সেই জায়গাটা পরিস্থিতি তৈরি করতে পারে, তাহলে আমার মনে হয় যে এখানে ইন্ডিয়াও আসলে যখন নিজের স্বার্থ দেখবে, ইন্ডিয়া তো হাসিনাকে রাখার তো কোনো স্বার্থ নেই, হাসিনাকে রেখে তার কি কোনো লাভ হচ্ছে আলাদা। সে একটা টাইমে যদি ইন্ডিয়া ফিল করে যে বাংলাদেশের সাথে সম্পর্ক রাখতে হলে বা ভূ রাজনৈতিক জায়গা থেকে যেই ব্যবসা বাণিজ্য বা যেই স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো আছে সেটা রক্ষা করতে হলে আমার অবশ্যই হাসিনাকে ফেরত দিতে হবে। এটা তো আসলে ডিপেন্ড করবে আমার গভর্নমেন্টের প্রতি। কিন্তু এই সরকার তো ইন্টারিম, তো সেই ইন্টারিম গভর্নমেন্টের তো আসলে ভাই সেই সক্ষমতা তো ছিল না। সার্বিকভাবে কি সেই সক্ষমতা ছিল? সে মানে ল মেকিং জায়গা থেকে তার তো অনেক লিমিটেশনস ছিল। একটা নির্বাচিত সরকার এবং ইন্টারিম গভর্নমেন্টের মধ্যে যথেষ্ট পার্থক্য আছে। তো সেই জায়গা থেকে এখন আমরা এক্সপেক্ট করব যে আমাদের যারা গভর্নমেন্টে থাকবেন বা আমরা যারা বিরোধী দলীয় রাজনীতি করব, আমরা চেষ্টা করবো এই যেটা যেন ইনশিওর করা যায় হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তাকে যেন ফাঁসির রায় কার্যকর। আপনি হোপফুল যে আমরা পারবো? আমি তো আমাদের এন্ডে হোপফুল, আমরা সেটা বাস্তবায়নের জন্য চেষ্টা করব, পুশ করব। এখন আমি তারেক রহমান সাহেবকে নিয়ে কনফিডেন্ট না। কনফিডেন্ট না? কেন না? আমি জানি না, মানে আপনি কনফিডেন্ট পাচ্ছেন না, এটা কি এখন আপনার দলীয় পর্যন্ত অবস্থান থেকে নাকি ব্যক্তিগতভাবে? দলীয় অবস্থান তো বলা যাবে না, আমার ব্যক্তিগত অবস্থান থেকে। কারণ রিজনটা কি এখন পর্যন্ত মানে আমার কাছে খুব বেশি সরকারি গঠন করতে পারলেন, এখনই আপনি তার প্রতি? হ্যাঁ, সরকার গঠন করতে না পারার আগেই 3 দিনেই আপনার সারা বাংলাদেশে যে পরিমাণ লুটপাট, তারপরে খুন বা ধর্ষণের যে ঘটনাগুলো দেখছি, সেক্ষেত্রে গুড গভর্নেন্সে সে কতটুকু এই জায়গাগুলো অ্যাচিভ করতে পারবে এটা নিয়ে আমার এই যে এখন যা হচ্ছে আপনার কথা মতো ধরেই নিলাম, এটা তো সে তো সরকার গঠন করেনি, তো ইউনুস সরকারের ল অ্যান্ড অর্ডার দায়ী, এর জন্য তো তাকে আপনি দায়ী করতে পারেন না। কারা করছে? কারা করছে এটা তো প্রমাণ সাপেক্ষ, বুঝছেন না? প্রমাণ তো অনেক। বিএনপি বলছে তারা। আপনি সাংবাদিক জানেন না যে প্রমাণ নাই? না, প্রমাণ আছে, আপনাকে একাধিক প্রমাণ দিতে পারবো না, কিছু কিছু আবার সেটা ভুল প্রমাণিত হচ্ছে। যাই হোক, আমার হাতে সময় নাই, 1 মিনিট আপনি যদি কিছু বলেন। সাইদ আব্দুল্লাহ। দুইটা ব্যাপার, একটা জিনিস খুব ভালো লাগছিল যে সাইফ ভাই যখন বলছিলেন যে ইন্টারিম গভর্নমেন্টের ক্যাপাসিটি তো এইরকম না, ইলেক্টেড গভর্নমেন্টের ক্যাপাসিটি কম। এক্স্যাক্টলি এই বাক্যের সাথে আমি একমত। এই একমত হওয়ার কারণেই আমরা 1 বছর যাবত বলছিলাম যে ইলেকশনটা খুব বেশি মাত্রায় জরুরি। এই কারণে ইলেকশনের জন্য আমরা ক্যাম্পেইন করছিলাম। তখন অনেকেই মনে করতো যে ইলেকশন ব্যাপারটা খুব খারাপ। তো আজকের দিনে মনে হলো যে না, উই আর অন দ্য সেম পেজ, যে ইলেকশন ব্যাপারটা খুব জরুরি। ইন্টারিম গভর্নমেন্ট যে সবকিছু করতে পারে না, আমরা তো এই কথাটা বহু আগে থেকেই বলেছি। সো এটা শোনাটা খুব ভালো ছিল। আর আরেকটা, কিন্তু ইলেকশন মানে এটা না যে আপনার হাতে এই নেন ক্ষমতা, এইভাবে না। না, আমি এটা বলি নাই। অবশ্যই ইলেকশনটা সেই মানে যথাযথ প্রক্রিয়া হতে হবে। আমাদের হাতে আর সময় নাই, আমি শেষ করব। সাইদ আব্দুল্লাহ এবং সাইফ মুস্তাফিজ। ব্যর্থ হইলে জনগণ আবারই করবে। এই জন্য আমি বলি যে ইলেকশন, এই কারণে তো মানুষ ইলেকশন ভোটটা দিয়েছে, মানুষের ভোটের রিফ্লেকশনটা ঘটেছে, এবং সামনের দিনে এই আমানতটা খুবই ভারী। এই আমানতটা রক্ষা করাটা খুব বেশি মাত্রায় জরুরি। ধন্যবাদ সাইদ মুস্তাফিজ এবং সাইদ আব্দুল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবার দেখা হবে একই সময়ে। শুভরাত্রি।